পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। স্থলভাগ অতিক্রম করবে ৫-৬ ঘন্টার মধ্যে। জোয়ারে প্লাবিত বিভিন্ন এলাকা, ২ জেলায় ২ জনের মৃত্যু। গুলশানে ৪টি ফ্ল্যাট সহ বেনজির ও তার স্ত্রী সন্তানের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ। সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে সরকারের লক্ষ্য। মানুষের শান্তি ও অর্থনৈতিক নিরাপত্তা, বলেছেন প্রধানমন্ত্রী। এমপি আনোয়ারুল হত্যার তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায়। শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা কামনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মাহফুজ শুভ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি রনক, আপনি জানেন যে রিমালটি এর আগের সংবাদে আমরা যেটি জানিয়েছিলাম যে ইতিমধ্যে সেটি উপকূল অতিক্রম করছে, অর্থাৎ রাত ৯টা থেকে এটাও উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আমরা ঠিক 11:15টার দিকে আবহাওয়া অধিদপ্তরের যে কর্মকর্তা ছিলেন ডক্টর আবুল কালাম মল্লিক, উনি আমাদেরকে মোটামুটি একরকম আনুষ্ঠানিক ব্রিফ করেছেন। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটা আসলে একটু গতিপথ পরিবর্তন করেছে, যার কারণে এর আগে রাত 2টা থেকে 3টার মধ্যে পরিপূর্ণ অতিক্রম করার কথা থাকলেও এখন সেটি আরো 5 থেকে 6 ঘন্টা, অর্থাৎ ভোর হয়ে যেতে পারে, 5-6 ঘন্টা লাগতে পারে এটা পরিপূর্ণ ভাবে উপকূল অতিক্রম করতে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা আসলে ঘূর্ণিঝড়ের যে প্রবল ঘূর্ণিঝড়, অর্থাৎ এটার সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার থেকে 118 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আসলে অতি প্রবল ঘূর্ণিঝড় যেটা 120 থেকে 200 কিলোমিটার গতিবেগ, সেই ধরনের কোনো আশঙ্কা নেই। একেবারে প্রবল ঘূর্ণিঝড় খুব বেশি আশঙ্কা করছে না তারা, যে প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে 89 কিলোমিটার। এখন পর্যন্ত সর্বোচ্চ সেটিই রয়েছে, এর বেশি কিন্তু বাতাসের গতিবেগ অতিক্রম করেনি। আর স্বাভাবিকভাবে 15 থেকে 20 কিলোমিটার গতিবেগেই কিন্তু এটা উপকূল অতিক্রম করছে। তবে একটি বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর আরেকটি বিষয় জানিয়েছে যে এই রিমালের প্রভাবে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, অর্থাৎ স্বাভাবিক স্তর থেকে 8 থেকে 10 ফিট উপরে পানি উঠে গেছে, অর্থাৎ জলোচ্ছ্বাসটা আরো বাড়তে পারে, এই ধরনের কথা বলেছেন। এছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম সহ কয়েকটি এলাকাতে পাহাড় ধসের একটা আশঙ্কা রয়েছে। তো মোটামুটি এই ছিলই আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টির কেন্দ্র স্থলভাগে উঠে এসেছে। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে এটি স্থলভাগ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিসহ ব্যাপক দমকা ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় এলাকাগুলোতে। প্লাবিত হয়েছে অনেক এলাকা, বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বেড়িবাঁধ। পটুয়াখালী ও সাতক্ষীরায় মৃত্যু হয়েছে 2 জনের। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ রবিবার সন্ধ্যার পরই খেপুপাড়া ও মোংলা সহ উপকূলের বিভিন্ন এলাকায় অতিক্রম করতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি আঘাত হানে উপকূলের স্থলভাগে। রিমালের তাণ্ডবে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে। জোয়ারের সময় রেমাল উপকূলে আঘাত হানায় জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় এলাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে 15 থেকে 18 কিলোমিটার গতিতে উপকূল অতিক্রম করছে রেমাল। উপকূল অতিক্রম এখনো চলমান রয়েছে, সেই কারণে এই ঘূর্ণিঝড়ের সাথে সংশ্লিষ্ট থাকে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের উপকূল এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা অনেকগুলো দমকা বাতাস এবং ঝড় হওয়ার রেকর্ড পেয়েছি। পটুয়াখালীতে সর্বোচ্চ 72 কিলোমিটার পার ঘন্টা বেগের বাতাস আমরা পেয়েছি। ঘূর্ণিঝড়ের কেন্দ্র শক্তিশালী হলেও স্থলভাগ অতিক্রমের সময় দুর্বল নিম্নচাপে পরিণত হতে পারে। রেমালের প্রভাবে অতি ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। একটা ঘূর্ণিঝড় তার জার্নি সম্পূর্ণ করতে 5 থেকে 6 ঘন্টা লাগবে।
তা তার বডিলি মুভমেন্টের উপর নির্ভরশীল। যদি বডিলি মুভমেন্ট কোনো সময় উপকূল অতিক্রম করার সময় স্লো হয়, কখনো কখনো গতিবেগ বৃদ্ধিও পায়। এই দুইটা বিষয়কে মাথায় রেখে কখনো কখনো এই যে উপকূল অতিক্রম 5 থেকে 6 ঘন্টা বললাম, সেটা কখনো কখনো একটু আর্লি অথবা ডিলেও হতে পারে। এদিকে আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, সোমবার উপকূলীয় জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড, এগুলো আমরা সবাই কাজ করতেছি। এবং যেহেতু বর্তমানে আমরা চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি, এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি। রেমালের প্রভাবে রাজধানী সহ দেশের উপকূলীয় এলাকাগুলোতে আরো 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। উপকূলীয় জেলাগুলোতে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বেড়িবাঁধ। পটুয়াখালীর কুয়াকাটায় স্রোতে ভেসে গিয়ে ও সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরার নদ নদীর পানি 5 থেকে 7 ফুট বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় পড়ে গিয়ে শওকত মোড়ল নামের একজন বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে পটুয়াখালীর কাওয়ারচরে ঢেউয়ের তোড়ে ভেসে যায় একজন। 1 ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কাওয়ারচর এলাকায় 5 থেকে 7 ফুট পানি নিচে তলিয়ে যায়। এদিকে ঝালকাঠিতে পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বইছে রিমালের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া, মালঞ্চ, কপোতাক্ষ ও চুনা নদীর পানি ফুলে ফুসে উঠেছে। নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবনের অধিকাংশ এলাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 সন্তানের আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল একই আদালত। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, দুদকের বিধিমালা এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। এরই ধারাবাহিকতায় অনুসন্ধানের অংশ হিসেবে সম্পত্তি জব্দের আবেদন করা হচ্ছে এবং আদালত থেকে নির্দেশ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শুধু বেনজির নয়, যে সকল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে তাদের বিষয়েও দুদক ব্যবস্থা নেওয়া দরকার। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং প্রয়োগ করা হয়েছে আদালতের আদেশ নিয়ে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনীতি বিরোধীদের শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অবসরে গেলেও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইচ্ছার কথাও জানিয়ে অর্থমন্ত্রী সচিবালয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন প্রসঙ্গক্রমে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। এর আগে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম। দেশে অর্থনীতির প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শুধু মূল্যস্ফীতি নয়, রিজার্ভ পরিস্থিতি উন্নয়ন ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জও রয়েছে। ডলারের দামকে আরও চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে না অর্থমন্ত্রী। বলেন, IMF এর অনেকদিন ধরেই ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে বলছিল, বাংলাদেশ সেটি করতে পেরেছে বলে IMF এখন খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার।
গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বলেন, জাতির পিতার কয়েকজন খুনি দেশের বাইরে আছে, তাদেরকেও দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়া হবে। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সাজাপ্রাপ্ত আসামি, সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদনও করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। যে সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়েছে, যেমন জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিরা যারা, তারাও একজন বাইরে আছে, সেগুলো আমরা খোঁজ করছি, আবার চেষ্টা করছি। আর সেই সাথে সব আরও যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে দেশে ফিরিয়ে নিয়েছে, তাদের শাস্তিটা কায়েম করা এবং দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি গণভবনে তথ্যচিত্রের খসড়া কপি অবলোকন করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে। সে বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো এবং পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো সহ ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ এবং আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগুলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দী করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধাদানকারীরাও অপরাধী, একদিন তাদেরও বিচার হবে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এর পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গুলশানের একটি হোটেলে। এতে সমাজের বিশিষ্ট জনেরা বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয়। বেগম জিয়া খুব অসুস্থ জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, তার উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, করা হচ্ছে নিষ্ঠুর আচরণ। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সবাই জানে যে বেগম জিয়াকে অন্যায় করে জেলে আটকে রাখা হয়েছে এবং অনেকে ছেড়ে দিলে পরে এই সরকার মনে করে যে তার জন্য একটা থ্রেট। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি, উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন, এটা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন। যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, যারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, আমি খারাপ আইনের শাসন বলছি না, ভালো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য এই গ্রন্থ দুটি অত্যন্ত মূল্যবান এবং পথ চলার দিশা যোগাবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে দেবে না। বিএনপির কোনো নেতাকর্মীর অস্তিত্বও রাখতে চায় না সরকার। বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে বিদেশে দিচ্ছে না,
তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইটি প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ রচিত। বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি এর বাংলা অনুবাদ। বেগম খালেদা জিয়ার প্রতি জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকার সমালোচনার বিরোধী নয়, তবে সমালোচনা গঠনমূলক হতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে বলেও মন্তব্য তার। জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন, পেশাজীবী সংগঠনগুলো পেশার চেয়ে দলীয় পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা কিংবা সাইবার আইন নামে অনেককেই কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমালোচনা শুদ্ধ করে, তাই আওয়ামী লীগ কখনো সমালোচনা বিরোধী নয়। সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও নেই, এমন অনেকে উল্টে অবসরে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এই অবস্থা আছে। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, পেশাকে গুরুত্ব দিয়ে পেশাজীবী সংগঠন তৈরি হলে ঐক্য ধরে রাখা সম্ভব। আমাদের দেশের বর্তমানে বেশিরভাগ পেশাজীবী সংগঠন সেই পথে ঐক্য ধরে রাখতে পারছে না। তার অর্থ হল তারা পেশাজীবী সংগঠনে এসে পেশার চেয়ে গুরুত্ব দিচ্ছে দলীয় পরিচয়কে। আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশাকে সবসময় অগ্রগণ্য করবেন, তাহলেই ঐক্য ঠিক থাকবে। পরে ডিআরইউর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক পর্যায়ে সরকারের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। নির্বাচন করার জন্যই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী বলেছেন যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে কারাগারে নিচ্ছি, তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার নেতাকর্মী বিরোধী দলের আপনারা কারাগারে নিয়েছিলেন, সেই মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চান। পরে ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন সাংবাদিকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগড়িতে প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ.বি.এম. ইকবাল প্রতিষ্ঠিত শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার এইচ.বি.এম. ইকবাল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের জন্য সম্বর্ধনা ও লাইভ কনসার্টেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার এইচ.বি.এম. লুৎফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ড মেম্বার এইচ.বি.এম. শোয়েব রহমান, প্রিমিয়ার ব্যাংকের চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, জেড রহমান, প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ইফতেখার হোসেন বেনু, SHUST এর উপদেষ্টা প্রফেসর ডাক্তার প্রফুল্ল চন্দ্র সরকার, প্রিমিয়ার ব্যাংকের ইভিপি ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা। এবারে খেলার সংবাদ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খান ও জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ে একপেশে ফাইনালে নাইট রাইডার্সের দাপুটে পারফরমেন্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদ। সানরাইজার্সকে 113 রানে বেঁধে 57 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে কলকাতা। আইপিএলে এটি কলকাতার তৃতীয় শিরোপা। বঙ্গোপসাগরে যখন রিমালের আঘাতে বাংলাদেশের উপকূল লন্ডভন্ড, তখন চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে ব্যাটে বলে কলকাতার তাণ্ডব। আর আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্ক ফাইনালে প্রমাণ করলেন কেন এবার 24 কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা। ফাইনালে স্টার্ক দেখালেন যোগ্যতার ভিত্তিতেই আইপিএলে সবচেয়ে দামি তারকা হয়েছেন তিনি। তার বোলিং তোপে ফাইনালে 21 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে সানরাইজার্স। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। অথচ এই আসরেই ম্যাচের পর ম্যাচে রানের বন্যা বইয়ে দিয়েছে সানরাইজার্সের ব্যাটাররা। কিন্তু ফাইনালে মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল এবং হার্ষিত রানাদের বোলিং তোপে 62 রান 5 উইকেট হারানোর পর আর ম্যাচে কামব্যাক করতে পারেনি সানরাইজার্স। 9 বল আগে 113 রানে গুটিয়ে যায় টিম হেড হেনরিক ক্লাসেনরা। দলের পক্ষে এডেন মার্কাম 20 এবং অধিনায়ক প্যাট কামিন্স করেছেন 24 রান। নাইট রাইডার্সের বোলিংয়ে রাসেল 19 রানে 3টি, স্টার্ক 14 রানে 2টি এবং রানা 24 রানে নিয়েছেন 2টি উইকেট। জবাবে সহজ টার্গেট তারা করতে নেমে 63 বলে জয় নিশ্চিত করেছে কলকাতা। সুনীল নারায়ণ 6 রানে ফিরে গেলেও আফগান ক্রিকেটার রহমতুল্লাহ গুরবাজ 39 এবং ভেঙ্কটেশ আয়ারের 26 বলে অপরাজিত 52 রানের তাণ্ডবে শিরোপার উৎসব শুরু শাহরুখ খানের দলের। কাবাডি দাপুটে জয়ে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে লাল সবুজের দল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে 67-22 পয়েন্টে। এশিয়ান কাপ নয়, বাংলাদেশের লক্ষ্য কাবাডি বিশ্বকাপের সাফল্য। সেই লক্ষ্য পূরণে স্কুল পর্যায়ে কাবাডি ছড়িয়ে দিতে চান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। পল্টন কাবাডি স্টেডিয়াম ছেড়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি এবার গেছে মিরপুরে। সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামকে তাই সাজানো হয়েছে বর্ণিল সাজে। 12 দলের টুর্নামেন্ট, নাচে গানে স্বাগতিক বাংলাদেশ সহ 12 দেশের ঐতিহ্য সংস্কৃতি ফুটিয়ে তোলেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল ও সরকারি শিশু পরিবারের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল অংশগ্রহণকারী 12 দলের খেলোয়াড়দের মার্চ পাস্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, অলিম্পিকে কাবাডি নেই, এশিয়ান গেমসেও এখন আর পদক আসে না, তবে এশিয়ার নয় বিশ্বকাপে সাফল্য চান নাজমুল হাসান পাপন। আমরা গ্রাসরুট লেভেল থেকে চালু করতে যাই, তাহলে সবার আগে দরকার হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যদি আমরা এই খেলাটা চালু করতে পারি রেগুলার বেসিসে, তাহলে আমি মনে করি আমাদের জন্য নতুন নতুন খেলোয়াড় বেড়ে আসার জন্য একটা ভালো পদক্ষেপ হবে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি যে আমরা একসাথে বসে এই কাবাডিটাকে প্রমোট করতে চাই সারা বাংলাদেশে। ঝিমিয়ে পড়া কাবাডিকে চাঙ্গা করতে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর। এখন আপনি ফুটবল দেখেন, ক্রিকেট দেখেন, কিন্তু কাবাডি কিন্তু দেখা যায় না। সো ফার্স্ট কাজটা হচ্ছে কাবাডিকে আবার সারা বাংলাদেশে পপুলার গেম হিসেবে তুলে নেওয়া, যেটাতে আমরা সকালে খেলতে চাই। এই পপুলারাইজ করলে ডেফিনেটলি তারপর যা যা করা দরকার, এখানে ফান্ডিংয়ের দরকার আছে, প্ল্যানিংয়ের দরকার, যা যা করা দরকার ওটা তো ওনাদের সাথে বসে মন্ত্রণালয় ডেফিনেটলি একটা প্ল্যান করবে। গত 3 আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ভারত কিংবা ইরান নেই, এবারও টুর্নামেন্টের হট ফেভারিট স্বাগতিকরা। উদ্বোধনী ম্যাচে বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের সেরা 4 দলের একটি দক্ষিণ কোরিয়া কোনো প্রতিরোধই করতে পারেনি আরদুজ্জামান মিজানুর রহমানদের বিপক্ষে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল 24-11 পয়েন্টে, দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বড় হয়েছে। তারকা রেইডার মিজানুর রহমান একাই তুলে নিয়েছেন 21 পয়েন্ট। শেষ পর্যন্ত আব্দুল জলিলের শিষ্যরা মাঠ ছেড়েছে 67-22 পয়েন্টের বিশাল জয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। স্থলভাগ অতিক্রম করবে 5-6 ঘন্টার মধ্যে। জোয়ারে প্লাবিত বিভিন্ন এলাকা, 2 জেলায় 2 জনের মৃত্যু। গুলশানের 4টি ফ্ল্যাট সহ বেনজির ও তার স্ত্রী সন্তানের আরো 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ। সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে সরকারের লক্ষ্য, মানুষের শান্তি ও অর্থনৈতিক নিরাপত্তা, বলেছেন প্রধানমন্ত্রী। এমপি আনোয়ারুল হত্যার তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায়, শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা কামনা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।